বেশি ভালো করতে গিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষায় যেন ভাটা না পড়ে বলছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনে সুনির্দিষ্ট মতামত জমা। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলাপ হয়নি, জানালেন জামায়াত আমির। দলগুলোর অসহযোগিতায় সংস্কার নিয়ে শঙ্কা। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্ব পেল অমীমাংসিত ইস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 মার্কিন উপসহকারী মন্ত্রীর সিরিজ বৈঠক। 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি মহারাজের বিরুদ্ধে দুদকের 8 মামলা। 20 কোটি টাকার ঋণ আত্মসাতে অভিযুক্ত সাবেক মন্ত্রী সাইফুজ্জামান। এবং মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনায় আসেনি সমাধান। সন্তুষ্ট নন পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 দফা আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। স্বাগত জানাচ্ছি এখন বিকেলে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। জাতীয় ঐকমত্য কমিশনের মৌলিক প্রস্তাবনাগুলো নিয়ে আলাপ করে সিদ্ধান্তে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। এছাড়া বেশি ভালো করতে গিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষায় যেন ভাটা না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি। এদিকে জাতীয় সংসদের এলডি হলে দলটির সঙ্গে বৈঠকের আগে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি করাই কমিশনের মূল লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রুত সংস্কারের সম্পন্নের দাবিতে বুধবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক হলেও অসন্তোষ নিয়ে ফিরতে হয় দলটিকে। এবার নির্বাচনকে সামনে রেখে সংস্কার প্রস্তাব এগিয়ে নেয়া এবং মতানৈক্য দূর করতে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের আগে সূচনা বক্তব্যে সংস্কার বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায় সে ব্যাপারে সতর্ক করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা এই যে সংস্কার কমিশনের কাজ আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। রুদ্ধদ্বার বৈঠকের সময় গণমাধ্যমের কাছে নিজেদের মতামত তুলে ধরতে এসে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কমিশনের মৌলিক প্রস্তাবনাগুলো নিয়ে আলাপ করে ঐক্যমতে আসার চেষ্টা করা হবে। আমরা বিচার বিভাগ, প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছি। আজকে হার্ড কপি ট্রান্সফার আমরা হ্যান্ড ওভার করেছি, আগে সফট কপি দিয়েছি। তো এগুলোর উপরে আমাদের বিস্তারিত আলোচনা চলছে। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই, যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি, পরেও আলোচনা হবে। পরে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। যে সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐকমত্য তৈরি করে অগ্রসর হতে চাই, সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সুচিন্তিতভাবে আমাদেরকে তাদের মতামত জানিয়েছেন। গত 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ঐকমত্য কমিশন। সংস্কার নিয়ে চূড়ান্ত ঐকমত্যে না পৌঁছানো পর্যন্ত ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার কথা জানায় বিএনপি। জাওয়াত মাহমুদ, এখন, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তবে এ সময় রাজনৈতিক ইস্যু নিয়ে আলাপ হয়েছে বলে জানান তিনি। সকালে ইইউ সফর শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন জামায়াতের আমির। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় সংস্কার এবং নির্বাচনে বিলম্ব হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি লন্ডন সফরে গিয়ে জামায়াতে ইসলামীর আমির দেখা করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এরপর তৈরি হয় নানা মহলে আলোচনা।
কি আলাপ হয়েছে, কোনো সমঝোতা হয়েছে কিনা, নানা বিষয় নিয়ে। এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে গতকালকে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর আমির সংবাদ সম্মেলনে এ নিয়ে পরিষ্কার করলেন। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে সম্প্রতি ইউরোপ সফর নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, বেগম জিয়া অসুস্থ, তাই আমরা লন্ডনে তারেক রহমানের বাসায় তাকে দেখতে যাই, যেখানে রাজনৈতিক আলাপ হলেও কবে নির্বাচন হবে, কবে বিচার হবে, এসব নিয়ে কোনো সুনির্দিষ্ট বিষয়ে কথা হয়নি। কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী রমজানের মধ্যে নির্বাচন হতে হবে এমন নয়। বাস্তবতার প্রয়োজনে জাতির প্রত্যাশা আগেই পূরণ হলে আগেই নির্বাচন, আর প্রত্যাশা পূরণ হতে আরো সময় লাগলে নির্বাচনেও সময় লাগবে। রাজনৈতিক দলের অসহযোগিতায় সংস্কার বিঘ্নিত হলে এর দায় দলগুলোকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারে আমাদের 41টা পয়েন্ট আছে, আমরা 6টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি। এখন আমরা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট 41টা সংস্কার করতে পারবে, ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে। সফরে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে জামায়াতের আমিরের বৈঠক হয়, যেখানে গণতন্ত্র সংহত ও টেকসই করতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে, আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে। যদি সেটা করে তাহলে আপনারা একটা বেটার পরিবেশ পাবেন এবং নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন। এই ক্ষেত্রে কিছু ট্যাক্স ট্যারিফের বিষয় আছে, সেইটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব। তারা এখানে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন যে আমরা এটাকে ইতিবাচকভাবে নেব। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারকে ইউরোপের জন্য আলাদা একটি ইকোনমিক জোন করার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ১.৫ দশক পর মুখোমুখি বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 10:30টায় শুরু হয় বৈঠক, যে বৈঠকে স্থান পায় ঢাকা ইসলামাবাদ অমীমাংসিত ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ আর যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতা সংস্থার মতো বিষয়গুলো। বাকিরা জানাচ্ছেন নাইম আবির। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন গতি পায়। জলপথে সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ ছিল। গত 11 নভেম্বর প্রথমবারের মতো পাকিস্তান থেকে পণ্য আসে বাংলাদেশে। সরাসরি পণ্য পরিবহনের সময় এবং খরচ দুটোই কমে। এছাড়া ঢাকা করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়, যা 2019 সালের পর বন্ধ ছিল। এবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে। 15 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর। 2010 সালে ইসলামাবাদে যে দরজা বন্ধ হয়েছিল, 2025-এ তা খুলল ঢাকায়। ফরেন অফিস কনসালটেন্সিতে অংশ নিতে বৃহস্পতিবার সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন আমনা বালুচ। তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এরপরই শুরু হয় বৈঠক। প্রথমে প্রতিনিধি দল ও পরে দুই সচিবের একান্ত বৈঠক। বৈঠকে স্থান পেয়েছে ঢাকা ইসলামাবাদ অমীমাংসিত ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতা সংস্থার মতো বিষয়গুলো। নাইম আবির, এখন, ঢাকা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এছাড়া যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীও উপদেষ্টা এবং সচিবের সঙ্গে বৈঠক করছেন। সেখানে আছেন সহকর্মী নাইম আবির। জানবো তার কাছে বিস্তারিত। আবির, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে, বিস্তারিত জানাবেন। যে বৈঠকটি সেটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুজন মন্ত্রী এখানে এসেছেন তার সাথে বৈঠক চলছে। যেহেতু পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার যে বৈঠক সেটি সৌজন্য সাক্ষাৎ, সুতরাং মোটামুটি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো এই আলোচনায় আসলে প্রাধান্য পেয়েছে। আর মূল বৈঠক অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার পররাষ্ট্র পর্যায়ের যে বৈঠক সেটি তো অনুষ্ঠিত হয়ে গেছে। সেটি হচ্ছে কনসালটেন্সি, সেটি পদ্মায় প্রায় 3 ঘন্টা বৈঠকটি চলেছে। এবং সেই বৈঠকের কথা যদি বলি তাহলে সেই বৈঠকে স্থান পেয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের যে বিষয়গুলো। একই সাথে 5 আগস্ট বাংলাদেশের
রাজনৈতিক যে নতুন প্রেক্ষাপট, নতুন বাস্তবতা, সেই বাস্তবতায় বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কেমন হবে, ঢাকা ইসলামাবাদের সাথে যোগাযোগ ব্যবস্থার বিষয়গুলো এখানে উল্লেখ পেয়েছে এবং একসাথে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার অমীমাংসিত যে বিষয়গুলো, সেই অমীমাংসিত বিষয়গুলো এখানে উঠে এসেছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা পররাষ্ট্র সচিব আসলে বলেছেন যে এই দুই পক্ষের অমীমাংসিত বিষয়ের বিভিন্ন রকমের যে তহবিলের বিষয় এখানে রয়েছে, একটি ডোনেশন মানে দানের অনুদানের ব্যাপার রয়েছে এবং একসাথে সঞ্চয়পত্রের সব মিলিয়ে কিছু আর্থিক ব্যাপার এখানে জড়িত রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ আসলে হিস্সা দাবি করেছে পাকিস্তানের কাছে। এই বিষয়গুলো মোটাদাগে আলোচনা হয়েছে। এবার যদি একটু মার্কিন যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রীর সাথে এই সফরের বিস্তারিত একটু বলতে চাই। এই মুহূর্তে তারা বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এর আগে তারা পররাষ্ট্র সচিব এবং উত্তর আমেরিকা যে উইং আছে সেই উইংয়ের ডিজির সাথে বৈঠক করেছেন এবং সেখানে তাদের সাথে দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে তাদের আলোচনার মধ্যে একটি বড় ইস্যু থাকবে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মিয়ানমারের বিষয়। এছাড়াও নিশ্চয়ই জানেন যে 37% শুল্ক আরোপের যে বিষয়টি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেই বিষয়টি যদিও 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, সেই শুল্কের ব্যাপারগুলো বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে সমাধান করবে সেই বিষয়গুলো এখানে আলোচনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে গণতন্ত্র, নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে এখানে এই আলোচনায় আসবে। এবং একটু জানিয়ে রাখি যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এবং মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তারা দুজনই কিন্তু এরপরে বিকেলে অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং এই বৈঠকের মধ্য দিয়ে তাদের আসলে এই আজকের দিনের কর্মসূচি শেষ হবে। আর একটা ব্যাপার বলে রাখি যে নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন এবং একই সাথে রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন মার্কিন যে দুই উপ পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। আপাতত এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে যখন একটি ব্রিফ হবার কথা রয়েছে, পররাষ্ট্র সচিব আমাদের সঙ্গে কথা বলবেন, তখন এই বৈঠকের বিস্তারিত জানাতে পারবেন। সচিবালয়ের সচিবের সঙ্গে বৈঠকে দাবি বাস্তবায়নের দালিলিক আশ্বাস না পাওয়ায় সন্তুষ্ট নন পলিটেকনিকের শিক্ষার্থীরা। 6 দফা আদায়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা এবং কারিগরি বিভাগে দপ্তরটির অতিরিক্ত সচিব মিজ রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক বসেন ওই সংগঠনটির প্রায় 18 সদস্য। কর্মকর্তাদের সঙ্গে প্রায় 3.5 ঘন্টার বৈঠক শেষ করে তারা বলেন তারা আলোচনায় সন্তুষ্ট নন। তারা দাবি করেন উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তাদের আনা হলেও উপদেষ্টা পরিষদের সভা থাকায় তিনি আসতে পারেননি। দাবিগুলো বাস্তবায়ন সময় সাপেক্ষ এবং এমন পরিস্থিতিতে আন্দোলন কতটা যৌক্তিক এ প্রশ্নের জবাবে পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন তারা দাবি বাস্তবায়নের নিশ্চয়তা পেলে অবশ্যই সময় দিতে প্রস্তুত। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্লাবদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। ধানমন্ডি থানার প্রতারণা এবং চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো মডেল মেঘনা আলমকে। 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে তার সহযোগীকে। পুলিশের দাবি সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন এই মডেল। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন মডেল মেঘনার সঙ্গে কারা জড়িত আছে তা তদন্ত করেই বের করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। গত 9 এপ্রিল রাতে ভাটারার বাসা থেকে মডেল মেঘনাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানোর পর থেকেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কী কারণে তাকে আটক করা হয়েছিল তা নিয়েও ছিল ধোঁয়াশা। যদিও পরে উঠে আসে সৌদি আরবের সদ্যবিদায়ী রাষ্ট্রদূত ইসা দোহাইলানকে প্রেমের ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবির অভিযোগ। এসব অভিযোগের পরে গ্রেপ্তার করা হয় মেঘনার সহযোগী দেওয়ান সমীরকেও। বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে তোলা হয় সিএমএম আদালতে। পরে ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয় ও তার সহকারী দেওয়ান সমীরকে 5 দিনের রিমান্ড দেন আদালত। এ সময় শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেঘনা ও তার চক্রের বিরুদ্ধে নানা তথ্য বিচারকের কাছে তুলে ধরলে এক পর্যায়ে আদালতে উত্তেজিত হয়ে যায় মেঘনা। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি অল্প বয়সী মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে। তাদের যে একটা প্রতারক চক্র, তারা সংঘবদ্ধ চক্র, ওই চক্রের যে একটা সদস্য হিসাবে এই মেঘলাকেও পাওয়া যায়। সেই জন্য তাকে আজকে এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। আর সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে। মডেল মেঘনা ও তার চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভাবমূর্তি বিনষ্ট হবে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। পুলিশের এসআই ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খান সহ 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 7 বছর আগের এই হত্যা মামলায় বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এই রায় ঘোষণা করেন। এই মামলার বাকি আসামিরা হলেন আরাফ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমতুল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সরোয়ার হাসান এবং দিদার পাঠান। এদের মধ্যে আরাফ এবং কেয়া পলাতক রয়েছেন। বাকি 6 আসামিকে রায় ঘোষণার আদালতে আনা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়। 2018 সালের 7 জুলাই রাজধানীর বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। 2 দিন পর 9 জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। আনন্দ শোভাযাত্রায় মোটিভ শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তকারী কর্মকর্তা জানান, দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। এর আগে গেল মঙ্গলবার মধ্যরাতে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে পুলিশের একটি বিশেষ টিম। তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। 3 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুর্নীতি দমন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, কাগজে প্রতিষ্ঠানের নামে 20 কোটি টাকার ঋণ গ্রহণের অভিযোগ আনা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে। এই ঘটনায় তিনি সহ 23 জনের নামে মামলা করে দুদক। এছাড়াও পিরোজপুর জেলার একাধিক প্রকল্পের 1079 কোটি আত্মসাতের অভিযোগ সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের বিরুদ্ধে। তিনি সহ 27 জনের নামে 8টি মামলা রয়েছে। ইতিমধ্যে 5 জন গ্রেফতারও হয়েছেন। অন্যদিকে 19 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 100 কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় ঢাকা 20 আসনের সাবেক এমপি বেনজির আহমেদ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। আগামী জুনের মধ্যে ঋণের 4র্থ কিস্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে IMF এর প্রতিনিধি দল। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নরদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, ব্রিফিংয়ে আর কি জানানো হয়েছে বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন যে আজকে IMF এর যেই 13 সদস্যের প্রতিনিধি দল এসেছে বাংলাদেশের 4র্থ ও 5ম কিস্তি ঋণের ছাড়ের বিষয়ে, সেই বিষয়ে আজকে শেষ দিন ছিল এবং শেষ দিনে তারা দুপুর থেকে গভর্নর এবং ডেপুটি গভর্নরের সাথে বৈঠক করে এবং বৈঠক শেষে তারা এই গত 6 তারিখ থেকে যেই সফর করেছে সেই সফরের তারা প্রতিদিনই বাংলাদেশের যেই সচিবালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, NBR এর সাথে এবং বাংলাদেশ ব্যাংকের সাথে দফায় দফায় বৈঠক করে তাদের শর্ত বা যে পরামর্শগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন নিয়ে। তো সেই জায়গায় আজকে তারা যে বিষয়গুলো তুলে ধরেছে বা তাদের নজরে যে বিষয়গুলো এসেছে সেই জায়গা থেকে তারা একটি সংবাদ সম্মেলন করে। সেখানে তারা জানায় আসলে যে ঋণ ছাড় কবে পাওয়া যাবে সেই প্রশ্নের বিপরীতে তারা জানায় যে আসলে বর্তমানে বাংলাদেশের সফররত যে আলোচনা শেষ হয়েছে সেটি আমেরিকাতে যেই চলতি এই মাসেই যেই বসন্ত সম্মেলন রয়েছে IMF এর, সেই সম্মেলনেও আলোচনা চলবে এবং পরবর্তীতে তারা আশা করছে যে আগামী চলতি অর্থ বছরের শেষে বা যে জুন মাস আছে তার শেষ হওয়ার আগেই হয়তো ঋণের কিস্তি ছাড় হতে পারে। এছাড়া যেই পরামর্শগুলো দিয়েছে সেখানে বলা হয়েছে যে GDP অনুযায়ী যে কর আহরণ রয়েছে তা অনেকটাই
কম তাদের শর্ত অনুযায়ী। তো সেটি বাড়াতে হলে অবশ্যই বাংলাদেশকে রাজস্ব যে এনবিআর রয়েছে তাকে সংস্কার সহ যে কর ছাড় দেওয়া হতো, বিগত প্রতি সময় কর ছাড় দিয়ে আসা হচ্ছে, সেই কর ছাড়গুলো সব বাতিল করতে বলা হয়েছে। এবং সেই সাথে যে ডলার বাজার রয়েছে সেখানে বলা হয়েছে যে ডলার বাজার বর্তমানে যে অবস্থা রয়েছে সেটি এই মুহূর্তে আসলে খোলা বাজারের উপরে দাম ছেড়ে দেওয়াটা আসলে একটি ভালো সময়। এছাড়া তারা যে নীতি সুধার বাড়ানোর কথা বলেছে, সেখানে তারা বলেছে যে আসলে নীতি সুধার এখনও যে বাড়ানো হয়েছে সেটা আসলে মূল্যস্ফীতি কমানোর কারণে বাড়ানো হয়েছে। তো আগামীতে এই নীতি সুধার কমানোর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের উপরে থাকবে, তবে মূল্যস্ফীতি কমে আসলে অবশ্যই যেন সুধার কমানো হয় সেই বিষয়ে তারা পরামর্শ দিয়েছে। এছাড়া কঠিন মুদ্রানীতি তারা বরাবরই বাস্তবায়ন করতে বলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কারণে, সেটি তারা আবারও পরামর্শ দিয়েছে। তো সেই জায়গা থেকে এই বড় বড় যে বিষয়গুলো আছে তারা সেই বিষয়গুলো আসলে পরামর্শ দিয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, তবুও সন্ধান মিলছে না কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের। পালিয়ে যাওয়াদের কতজন বিদেশে পুলিশ হেডকোয়ার্টার জানে না সেই তথ্য। কর্তৃপক্ষের দাবি 187 জন পলাতক পুলিশ কর্মকর্তার মধ্যে মাত্র 16 জন বিসিএস ক্যাডার। দেশে বিদেশে থাকা এসব প্রশিক্ষিত পুলিশ সদস্যদের অবস্থান চিহ্নিত করতে না পারলে বড় ধরনের নাশকতার আশঙ্কা অপরাধ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হোসেন। কানফাটা গুলির শব্দ, ৩৬ জুলাইয়ের রক্ত ছড়া দিন। কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে সেদিন রাষ্ট্রযন্ত্রের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল ছাত্র জনতা। ছাত্র জনতার বাঁধ ভাঙা জোয়ারে সেদিন পালিয়ে বেঁচেছিল পুলিশ। 5 আগস্টের পরে এই মিরপুরের থানাটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই থানার যত পুলিশ কর্মকর্তা ছিল সবাই পালিয়ে গিয়েছিল। এর মধ্যে কত শতাংশ আবার কর্মস্থলে ফেরত এসেছে সেই হিসাব করব। তার আগে পুলিশ হেডকোয়ার্টারে দেয়া একটি হিসেব আপনাদেরকে জানিয়ে রাখি। 187 জন পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি, যার মধ্যে 136 জনই কনস্টেবল এবং নায়েক রয়েছেন 7 জন। এই কনস্টেবল এবং নায়কের সংখ্যা এত বিপুল কেন তারা কর্মস্থলে যোগদান করেননি আমরা একটু জানবো। চলুন জেনে আসি। এই থানায় 5 আগস্টের আগে কতজন কর্মরত ছিলেন আর কতজনই বা পরে যোগ দিয়েছেন? যেতে হবে মিরপুর বিভাগের ডিসি অফিসে। এই বিভাগের অধীনে থাকা 7টি থানার তথ্য থাকার কথা এখানে পাওয়া গেল না কিছুই। এবার গন্তব্য মোহাম্মদপুর থানায়। 5 আগস্টের পর এই থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। পালিয়েছিল এখানকার সব পুলিশ সদস্য। কারা 5 আগস্টের আগে কর্মরত ছিল এই থানায় নতুন কর্মস্থলে যোগ দেওয়ার তথ্য সেরেস্তার রুমে পাওয়া গেলেও আগের হিসেব নেই কারো কাছে। এবার গন্তব্য ভাটারা থানায়। এই থানাটিও বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছিল। এই থানার সাবেক ওসি মাইনুল ইসলাম 5 আগস্ট থেকেই রয়েছে লোকচক্ষুর আড়ালে। 5 আগস্টের পরে তিনি ভাটারা থানায় যোগ দিয়েছিলেন কিনা তাও জানা নেই পুলিশের। মাঠের পুলিশের কাছে তথ্য নেই, তাই যেতে হবে পুলিশ হেডকোয়ার্টারে। ঠিক 7 মাস আগের তথ্যের উপর দাঁড়িয়ে আছে তারা। সে হিসেবে পালিয়ে যাওয়া পুলিশের সংখ্যা 187 জন, যাদের মধ্যে ডিআইজি 1 জন, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5 জন, এসআই ও সার্জেন্ট 14 জন, এএসআই 9 জন, নায়েক 7 জন এবং কনস্টেবল 136 জন। পালানোর তালিকায় স্থান পাওয়া পুলিশের মধ্যে নায়েক ও কনস্টেবলের সংখ্যা 143 জন। এতজন নায়েক ও কনস্টেবল পালানোর কারণ কি? এখন এইগুলা কি দেখার, এগুলো পলাতক দেখাইতেছে। ও যে আমার ফ্রেন্ডটা, যে ও আমার স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, ও আমার আগের মাঠে দাঁড়াইছিল, সে তো কনস্টেবল ছিল। অপরাধটা কি ছিল? সত্য কথা বলাটাই অপরাধ ছিল।
এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হত্যা মামলা হওয়ার পর প্রায় ২০ পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে পালিয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে? যারা আমাদের কর্মস্থলে অনুপস্থিত রয়েছে আমরা তো তাদের অবস্থান শনাক্তকরণের চেষ্টা করছি এবং আমাদের যে নজরদারি সেটি কিন্তু রয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু যে আইন রয়েছে, বিভাগীয় যে ব্যবস্থা রয়েছে, সরকারি চাকরি আইন যেটি রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু চলমান রয়েছে। পুলিশের এসব সদস্যদের অবস্থান শনাক্ত জরুরি। দ্রুত সময়ের মধ্যে অবস্থান শনাক্ত না করতে পারলে বড় অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে বলে শঙ্কা সমাজ বিশ্লেষকদের। পুলিশ এবং ইন্টেলিজেন্স যে ইউনিটগুলো আছে এদেরকে খুঁজে বের করা, এদেরকে ট্রেস আউট করা, সে দেশের মধ্যে থাকলে সেটাকে খুঁজে বের করা কিংবা দেশের বাইরে গেলেও সেটাকে নানা ধরনের উপায়গুলো বা প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুঁজে বের করার চেষ্টা করা, কারণ একটা ভয় কিন্তু থেকেই যায়। দেশের বিভিন্ন থানায় জুলাই আগস্ট সহিংসতায় এখন পর্যন্ত ১৫০০ মামলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকদের বিরুদ্ধে হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। যারা ব্যাংক লুট করেছে তাদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তিনি আরও জানান, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান অজুহাতে বিভিন্ন সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে। নকশার অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করায় রাজধানীর নাজিমউদ্দিন রোডে এক ভবন মালিককে জরিমানা করেছে রাজুক। অভিযানে ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজুকের উপপরিচালক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। এ সময় ভবনের অনুমোদিত নকশা না থাকায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয় মালিককে। রাজুক জানায়, ভবনের নির্মাণ কাজ শুরু করার আগে নকশার অনুমোদন নিতেই হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভবনের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, রাজুকের ছাড়পত্র থাকলেও জমির পরিমাণ কম হওয়ায় এখনও নকশা পাননি তারা। বৈদ্যুতিক সংযোগ নিয়ে তারা কাজটি করছিল, সেই বৈদ্যুতিক মিটারটি আমরা সিজ করেছি। তারা এই নকশা বহির্ভূত অংশ পুরোপুরি অপসারণ করে রাজুক থেকে অনুমোদিত প্ল্যান নিয়ে কাজ করলে সেক্ষেত্রে আমরা পুনরায় আমাদের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন ক্রমে আমরা হয়তো মিটারটি তাদেরকে ফিরিয়ে দেবো। আমরা এই এলাকাতে যতগুলো এরকম অবৈধভাবে নির্মাণাধীন ভবন পাবো, আমরা প্রত্যেকটা ভবনেই প্রয়োজন অনুযায়ী জেল, জরিমানা অথবা অবৈধ যে স্থাপনা আছে সেটি অপসারণ, প্লাস প্রয়োজন হলে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, এই কাজগুলো আমাদের চলমান থাকবে। ১৭ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবের অধ্যায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। ভোরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে মুজিবনগরে পৌঁছানোর পর তাকে গার্ড অফ অনার প্রদান করে পুলিশের একটি দল। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করা হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ সময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম সহ পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ এবং পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এরপর থেকেই প্রতি বছর ১৭ এপ্রিল নানা আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপন করা হয়। প্রবাসী সরকার বলি, আমরা অস্থায়ী সরকার বলি, যে সরকারের শপথ গ্রহণ এখানে, এটা জাতির জন্য অনেক গৌরব উজ্জ্বল একটা অধ্যায়। এটা অমলিন থাক, আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি, এটাকে উদযাপন করতে পারি। আমরা মনে করি যে জাতির ইতিহাস কোনো কিছু আরোপণ ছাড়া যেন আমরা সবাই মিলে যেন সম্মিলিতভাবে উদযাপন করতে পারি।
বর্ষবরণ উপলক্ষে বান্দরবানের রাজার মাঠে চলছে 3 দিনের জলকেলি এবং সাংস্কৃতিক উৎসব। সেখানে যোগ দিবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, বর্ষবরণ উপলক্ষে এখন কি আয়োজন চলছে আর সংস্কৃতি উপদেষ্টা কি গিয়ে পৌঁছেছেন কিনা? চৈত্রের দাবদাহে আসলে পাহাড়ের যে প্রকৃতি সেটি রুক্ষতা ধারণ করেছে, কিন্তু প্রকৃতির সেই রুক্ষতা কিন্তু মুছে দিয়েছে পাহাড় জুড়ে যে বর্ণিল বর্ষবরণের আয়োজন, সেই আয়োজন গত এক সপ্তাহ ধরে একেবারে উৎসব মুখর পরিবেশ। 3 পার্বত্য জেলার যে পাহাড়ি এলাকা, সেই একেবারে গহীন পাহাড় থেকে শুরু করে বান্দরবান সদর, রাঙ্গামাটি সদর, খাগড়াছড়ি সদর পুরো এলাকাগুলো পাড়ায় পাড়ায় আসলে উৎসব চলছে। সেই উৎসবে মূল যে আকর্ষণ, সে আকর্ষণ হচ্ছে পানি খেলা কিংবা জলকেলি উৎসব হিসেবে যেটি পরিচিত, এবং যেখানে তরুণ তরুণীরা আসলে বিভিন্ন পাড়ার, এক পাড়ার সাথে অন্য পাড়ার তরুণ তরুণীরা জল খেলায় মাতেন, একে অপরের প্রতি জল ছুড়ে দেন। এবং এই জল খেলার যে উৎসব, এটি আসলে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত তরুণীরাই বয়ে নিয়ে যায়, যেখানে একে অপরের প্রতি ছুড়ে দেওয়া জলে তারা ভালোবাসা প্রকাশ করেন। এই শীতল জলে তপ্ত হৃদয়ের আসলে দ্বার খুলে মুছে দেন তারা পুরনো দিনের যে হতাশা, গ্লানি আছে, সেই গ্লানি। শুধু এইটি উৎসবের, এটি যে ধর্মীয় উৎসব সেটিরও অনেকটা সামাজিক উৎসব বলছেন এখানে যারা আয়োজক আছেন তারা, এবং বলছেন যে এবার বান্দরবানের রাজার মাঠে এখন যে উৎসবটি চলছে এটি 3 দিন পর্যন্ত চলবে। এবং এবারের উৎসবের যেটি ব্যতিক্রমী দিক, বান্দরবানে মূলত মারবা অধ্যুষিত এলাকা এটি, এবং এখানে মারবারাই প্রতি বছর যে সাংস্কৃতিক আয়োজন সেটি করে থাকেন, কিন্তু এবারই প্রথম তারা প্রত্যেকটি জাতিগোষ্ঠীকে, বান্দরবানে যে 11টি জাতিগোষ্ঠীর লোক বসবাস করে, সবাইকে আসলে উৎসবে যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং উৎসবে তাদের যে নিজস্ব সংস্কৃতি, আপনি নিশ্চয় জানেন যে পাহাড়ে প্রত্যেকটি জাতিগোষ্ঠীরই আলাদা করে সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে, পোশাক রয়েছে, অলংকার রয়েছে। সেই সাজ পোশাক অলংকারে মূলত তারা এই উৎসবগুলোতে যোগ দেন এবং সবাইকে তাদের সেই সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ করে দিয়েছেন। আর আজকের যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার কথা ছিল সংস্কৃতি উপদেষ্টার, কিন্তু তিনি আজকে থাকতে পারছেন না অন্য কাজের কারণে। আজকে তিনি ভার্চুয়ালি থাকবেন এবং ভার্চুয়ালি উপস্থিত হয়ে শুভেচ্ছা বার্তা দিবেন এবং অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। তো বলা যায় এই পাহাড়ে আসলে একেবারে তাদের পোশাক আশাক, আহার থেকে শুরু করে সব জায়গায় এখন উৎসবের রং, এবং সেই উৎসবের রং আসলে ছড়িয়েছে। এবং সাংস্কৃতিক উৎসব আছে যেখানে গানে গানে তারা পাহাড়ে জুম চাষ, ফসল, তাদের ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সেই বিষয়গুলো আসলে গানে গানে ফুটিয়ে তোলেন। ইন্দোনেশিয়া জর্ডানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে মে মাসের 27 তারিখ দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার বাফুফে ভবনে নারুইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ জানান, জর্ডানের আম্বারে মে মাসের 31 এবং জুনের 3 তারিখে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। মূলত জুলাইয়ে হতে যাওয়া এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতেই এই টুর্নামেন্ট আয়োজন করছে বাফুফে। তো আমি আমার পার্সোনাল কানেকশন দিয়ে ট্রাই নেশন একটা আমরা রেডি করতে পেরেছি, সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া, জর্ডান এবং বাংলাদেশ। তো এটা খেলাটা হবে জর্ডানে। কোচের সাথে কথা বলে আমরা ওইটা ডিসাইড করেছি যে আমরা 27 তারিখে পাঠাবো এখান থেকে টিম, এবং 3 দিন ওখানে ওরা প্র্যাকটিস করবে। দেন ওরা 31 মে ফার্স্ট ম্যাচ খেলবে, এবং 3 জুন ওরা সেকেন্ড ম্যাচ খেলবে, এবং 4 জুন দেশে ফিরে আসবে। শেষ করছি এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। বেশি ভালো করতে গিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষায় যেন ভাটা না পড়ে, বলছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনে সুনির্দিষ্ট মতামত জমা। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলাপ হয়নি, জানালেন জামায়াতের আমির। দলগুলোর অসহযোগিতায় সংস্কার নিয়ে শঙ্কা। ঢাকা সফর ফলপ্রসূ হয়েছে, জানালেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 মার্কিন উপসহকারী মন্ত্রীর সিরিজ বৈঠক। 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি মহারাজের বিরুদ্ধে দুদকের 8 মামলা। 20 কোটি টাকার ঋণ আত্মসাতে অভিযুক্ত সাবেক মন্ত্রী সাইফুজ্জামান। এবং মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে আলোচনায় আসেনি সমাধান, সন্তুষ্ট নন পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 দফা আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।
এই ছিল এখন বিকেলের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।